হৃদয় রাঙানো প্রেম, লেখনীতে সিনথিয়া ইসলাম সীমা। পর্ব সংখ্যা ৩৯। গল্প পাঠে আমি তিথি। সবার কাছে আমি অনেক 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 সরি চাইছি এতদিন পরে গল্প দেওয়ার জন্য। আসলে আমার রিসেন্টলি এতই শরীর খারাপ ছিল যে হসপিটালে ভর্তি হতে হয়েছিল, যেই কারণে আমি তোমাদেরকে কোনো গল্প দিতে পারিনি, কোনো আপডেটও দিইনি। সরি তার জন্য। চেষ্টা করব আবার রেগুলার কন্টিনিউ করার জন্য। শুরু করছি আজকের পর্ব। ওয়ালিমার আয়োজনে জমজমাট মির্জা নিবাস। ইকরার শ্বশুরবাড়ি, আলভির শ্বশুরবাড়ি থেকে শুরু করে সকল আত্মীয় স্বজন ও গরিব দুঃখীদেরও দাওয়াত করা হয়েছে ওয়ালিমায়। বিস্তর ড্রয়িং রুমটায় তখন মানুষের গেদাগেদি। বাপের বাড়িতে আজ ইকরার বেড়ানো শেষ। এটা নিয়ে মন খারাপ হওয়ার কথা থাকলেও মেয়েটাকে বেশ খুশি দেখাচ্ছে, কারণ তার শাশুড়ি ফরিদা বেগম তাকে নিতে এসেছে। ভদ্রমহিলা রাগটা বোধ হয় ঝরে গেছে। ইয়াসমিন বেগম কয়েকবার বলাতেই কোনোরূপ দ্বিধারুক্তিহীন রাজি হয়ে গেছেন তিনি। তবে আজকে সবাই এলেও আজাদ আসেনি। সে পড়ালেখা সূত্রে আপাতত বাড়িতে নেই। এতে অবশ্য কারোর কোনো মাথা ব্যথাও নেই, বরং বলা যায় অনেকটা ভালোই হয়েছে। তার অনুপস্থিতিতে শান্তিমতো চলাফেরা করতে পারছে হুমায়রা। আপাতত জিনিয়ার রুমে এক গাদা মহিলাদের সামনে তাকে শাড়ি পরিয়ে দিচ্ছে হুমায়রা। মহিলাগুলো সব জিনিয়াদের বাড়ির, অর্থাৎ এখানকার প্রতিবেশী বললেই চলে। মেয়েটার মুখে কোনো শব্দ নেই, চুপচাপ শাড়ি পরাচ্ছে সে। জিনিয়ার সাথে গতকাল রান্নাঘরে যে একটু কথা হয়েছে, এরপর আর কোনো সংলাপ হয়নি। হুমায়রা বরাবরই চাপা স্বভাবের। যে তার সাথে মিশবে সেও তার সাথেই মিষ্টি মুখে কথা বলবে, নয়তো কারোর সাথেই যেচে পড়ে ভাব করার অভ্যস্ত নয় সে। ক্ষণিক আগেই নাজমিন বেগম তাকে ডেকে এনেছেন জিনিয়াকে শাড়ি পরিয়ে দেওয়ার জন্য। এতক্ষণ সাথে ইকরাও ছিল। মহিলাগুলো হুমায়রাকে তার পারিবারিক ও শিক্ষাগত ব্যাপারে যত প্রশ্ন করেছে সব উত্তর দিয়েছে বসে বসে। মাত্রই বাইরে থেকে ডাক পড়ায় বেরিয়ে গেছে সে। ইকরা যেতেই ভদ্রমহিলা নিজেদের মধ্যে কানাঘুষা শুরু করলো। এমন একটা মাদ্রাসায় পড়ুয়া শান্তশিষ্ট মেয়ের কপালে কিনা নেশাখোর, বদমেজাজি, বকাটে স্বামী জুটল। শুধু তাই নয় আপা, এই ছেলেকে রাস্তাঘাটে মারাপিট করতেও দেখেছি আমি। ঘরের কারোর কোনো কথা শুনে না, বাপ মা কাউকেই মানে না। আমার তো মনে হয় মেয়েটাকেও মারে। জীবনটা নষ্ট হবে মেয়েটার। সৃষ্টিকর্তা যে কিভাবে এমন একটা মেয়ের কপালে এত খারাপ একটা জীবনসঙ্গী দিল তিনিই জানেন। দুজন দুই মেরুর মানুষ। মেয়েটার সাথে মোটেও যায় না এই ছেলেকে। আরও ভালো জায়গায় বিয়ে হতো মেয়েটার। এক একজনের এক এক কথা। হুমায়রার কান স্পষ্ট পৌঁছালো কথাগুলো। সাথে বেজায় বিরক্ত হলো সে। ততক্ষণ শাড়ি পরানো শেষ। মেয়েটা সোজা হয়ে দাঁড়ালো। পরপর সহ্য করতে না পেরে মহিলাগুলোর উদ্দেশ্যে বলল, আমার স্বামী বিড়িখোর, নেশাখোর, বদমেজাজি, বখাটে যাই হোক না কেন, স্বয়ং সৃষ্টিকর্তার ইচ্ছা অনুযায়ী পবিত্র বিধান মেনে আমাদের ভাগ্য একত্র হয়েছে। তিনি পাপিষ্ট কিংবা পবিত্র উভয় রূপেই আমার অর্ধাঙ্গ। সুতরাং এখন তার সম্মান মানেই আমার সম্মান। দয়া করে আমার সামনে তার বদনাম করবেন না। আর মনে রাখবেন, নিশ্চয়ই মহান আল্লাহ সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী। আমার কোনো কথায় কষ্ট পেলে থাকলে ক্ষমা প্রার্থী। আসসালামু আলাইকুম। মেয়েটার মাথা নিচু, কণ্ঠ শান্ত, অথচ প্রতিটা কথায় যেন লুকিয়ে আছে এক অদৃশ্য গম্ভীর্যতা। উপস্থিত সকলে নির্বাক। সবগুলো হকচকিত দৃষ্টি হুমায়রার যাওয়ার পানে নিবিদ্ধ। এমনকি জিনিয়াও স্তব্ধ, তার চোখের পাতা যেন পড়ছেই না। এদিকে দরজার বাইরে থেকে রমণীর বলা বাক্যগুলো শুনে কারোর পদযুগল থমকালো তার মস্তিষ্ক। এক লহমার জন্য নিজের বিশ্বাস হলো না তার। আপনি এখানে? দরজার বাইরে কিছুটা দূরে ঠায় দাঁড়িয়ে থাকা কৃষাণকে দেখতে প্রশ্ন ছিল হুমায়রা। মানুষটা বোধহয় অন্য ভাবনাতে ডুবেছিল। গলার আওয়াজ কেমন যেন সন্মিত ফেরার ন্যায় নড়ে উঠল। সময় নিয়ে সোজাসাপটা উত্তর করলো, তোকে খুঁজছিলাম। এখানে কি করছিলি? বড় ভাবিকে শাড়ি পরাতে এসেছিলাম। না, বলতে হবে, জীবনে সব দিকে হেরে গেলেও বইয়ের দিক দিয়ে একেবারে গর্জিয়াসভাবে জিতেছি, মনে মনে বলল কৃষাণ। মুখে বলল, ও। তাদের কথার মাঝে একজন ভদ্রমহিলা এদিকটা এলেন। রুমে প্রবেশ করতে নিবেন, তখনই হুমায়রার দিক নজর যেতেই চিনতে না পেরে কিষাণকে জিজ্ঞেস করলেন, এটা কে? ইকরার বান্ধবী। অভ্যাস মোতাবেক কোনো কিছু না ভেবে উত্তর দিয়ে বসল কৃষাণ, অথচ পাশে থাকা রমণীর বুকে গিয়ে বিঁধল কথাখানি। মহিলাটি আর কোনো কিছু বললেন না। হুমায়রার পাশ কাটিয়ে রুমে চলে গেলেন তিনি। পুরোটা সময় নির্জীব প্রাণীর মতো হয়ে রইল মেয়েটা। কিছুটি বলল না আর। ঘড়ির কাঁটা তখন 4:30 পৌঁছেছে। বাড়ি তখন শূন্যের কোঠায়।
একাধারে সকল আত্মীয় স্বজনের বিদায় হয়েছে। আকাশের অবস্থা সুবিধার নয়। নাজমিন বেগম ও ইয়াসমিন বেগম দুই যা তৈরি হয়ে আসছে তড়িঘড়ি করে। বাড়ির জন্য রওনা শুরু করলো মোল্লা পরিবারের, অর্থাৎ ইকরার শ্বশুরবাড়ির লোকজন। এতক্ষণ এই অপেক্ষাতেই বসেছিলেন তারা। যাওয়ার সময় হুট করেই দুই বেআইনকে তাদের সঙ্গে যাওয়ার জন্য আবদার ছুড়ে বসলেন ফারিদা বেগম। দুজনেই প্রথমে অমত করেছিল, তবে ফারিদা বেগম নাছোড়বান্দা। আর এমনিতেই সবে মনোমালিন্যতার পর্ব শেষ হয়েছে, তাই এখন ফারিদা বেগমের এত অনুরোধের বিরুদ্ধে যেতে পারেননি দুই যা। বাধ্য হয়েই মেয়ের বাড়িতে যেতে হচ্ছে তাদের। ইকরা তো মহা খুশি। কতক্ষণ হুমায়রার পিছনেও লেগেছিল যাওয়ার জন্য, তবে হুমায়রাকে কোনোভাবেই রাজি করানো সম্ভব হয়নি। অগত্যা তাকে বাড়িতে একা রেখেই যেতে হয়েছে। সবাই চলে যেতেই দরজা লাগিয়ে সে রুমে বসলো হুমায়রা। আপাতত বাড়িতে সে ছাড়া কেউ নেই। কৃষাণ আরও আগেই বাইরে বেরিয়ে গেছে। সময়ের সাথে পাল্লা ধরে আকাশের অবস্থা ক্রমান্বয়ের খারাপের দিকে যাচ্ছে। প্রবল বাতাসের সাথে অম্বর জুড়ে কালো মেঘের মালা ছোটাছুটি করছে। যে কোনো সময় ভারী জলরাশির ধারা হয়ে জমিনে লুটিয়ে পড়বে তারা। মাগরিবের সালাত সম্পূর্ণ করে করিডোরে দিয়ে আকাশের এমন অবস্থা দেখে ব্যস্ত পায় রুমে এলো হুমায়রা। এর মাঝে বিদ্যুৎ চলে গেল। বিছানা হাতড়ে ফোন বের করে কৃষাণের নাম্বারে কল লাগালো। একবার, দুইবার, তিনবার, গুনে গুনে 5 বার কল দেওয়ার পরেও যখন ওপাশ থেকে রেসপন্স মিলল না, তখন বিষণ্ণ মনটা আরও বিষিয়ে উঠল মেয়েটার। আর কল দিল না সে। সময় নিয়ে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ লিখলো, আসসালামু আলাইকুম, বাড়িতে কেউ নেই। আম্মু, বড় আম্মু, ইকরা শাশুড়ি জোর করে তাদের সাথে নিয়ে গেছেন। পারলে একটু তাড়াতাড়ি বাড়িতে আসার চেষ্টা করবেন। রবির ছোটোখাটো ব্যাচেলার রুমটায় আজকে দারুণ আড্ডা জমছে। একটু পর পর অশান্ত প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে শোনা যাচ্ছে 4টি পুরুষালী কণ্ঠের হইচই। 4 বন্ধু মিলে বাজি ধরে লুডো খেলছে আর ঝালমুড়ি খাচ্ছে। খেলাটা চলছে রবির ফোনে, আর বাদ বাকি সবার ফোন বিছানার এখানে সেখানে পড়ে আছে। খেলা একেবারে শেষ পর্যায়ে। সকলের ভেতরে টান উত্তেজনা। দুর্ভাগ্যক্রমে এবার 3 বারের বেলায়ও হেরে গেল রবি। সাথে সাথে আরেক দফা হইচই পড়ল। কৃষাণের মুখে বিশ্বজয়ের হাসি। 3 বার প্রথম হয়েছে সে। মসজিদে তখন এশারের আজান পড়েছে। রবি মন খারাপ করে বলল, আজকে আর খেলবো না। আজকে লাক খারাপ আমার। প্রতিবার হারার পর একই কথা বলিস। বলতে বলতেই কিছুটা দূরে বালিশের কাছ থেকে মোবাইলটা আনলো কৃষাণ। পরপরই স্ক্রিনের দিক তাকিয়ে 480 ভোল্টে ধাক্কা খেলো। কণ্ঠনালী চিরে বেরিয়ে আসলো স্পষ্ট আর্তনাদ। ওহ নো! কিরে, কি হয়েছে? কৃষাণের মধ্যে তার সে কোনো দিক না তাকিয়ে উঠে দাঁড়ালো। বাইরের উদ্দেশ্যে পা বাড়াতেই ভেতর থেকে বাকিরা চেঁচিয়ে উঠল, এই বৃষ্টির মধ্যে কোথায় যাচ্ছিস তুই? ছাতা নিয়ে যা। আর জিতলি যে ট্রিট নিয়ে যাবি না? গো টু দ্য হেল। ভেতরে শুধু তার গলার আওয়াজটাই পৌঁছালো। কণ্ঠের মালিকের অবব্যয় ততক্ষণে চোখের আড়াল হয়ে গেছে। বাইরে তুমুল বর্ষণ, আধারে ঢাকা মির্জা নিবাস। বিদ্যুৎ লাইনের বিচ্ছিন্নতায় চারিদিকে ঘুটঘুটে অন্ধকার নেমে এসেছে। মানবশূন্য নির্জীব বাড়িটা নামাজ ঘরে গুটিসুটি মেরে বসে আছে হুমায়রা। দেওয়ালে পিঠ ঠেকিয়ে হাঁটুতে মুখ গুজে রেখেছে। কোনো রূপ নড়চড় নেই। সহসা ভেড়ানো দরজা ফাঁক গলে হালকা কৃত্রিম আলোর রেখা প্রবেশ করলো কক্ষটিকে। ধীরে ধীরে সেই আলোর উৎসটি হুমায়রার একদম নিকটে এলো। ধ্বনিত হলো একটি হিমশীতল কণ্ঠ, হুমায়রা। কৃষাণের অবস্থা ভিজে চুপচুপ হয়ে আছে। ললাটে থাকা চুলের থেকে টুক করে 1 ফোঁটা পানি হুমায়রার শরীরে পড়তেই আস্তে ধীরে মাথা তুলে তাকালো সে। সেদিকে তাকিয়ে বুকটা ছ্যাঁত করে উঠল কঠোর মানবের। কান্নার দরুন মেয়েটার চোখ মুখ ফুলে গেছে। রক্তিম বর্ণ ধারণ করে ফর্সা আদুল। ছেলেটা উদ্বিগ্ন হলো। উতলা কণ্ঠে জিজ্ঞেস করলো, বেশি ভয় পেয়েছিস? তার এমন মোলায়েম কণ্ঠের পৃষ্ঠে কোনো বাক্য বিনিময় করল না রমণী। সময় নিয়ে দুদিকে মাথা নাড়ালো। বুঝালো ভয় পায়নি সে। পরক্ষণেই বসা থেকে উঠে দাঁড়ালো। হঠাৎ হাঁটা ধরল কক্ষের উদ্দেশ্যে। তার কাণ্ডে কিছুটা অবাক হলো কৃষাণ, তবে কিছু বলল না। নিজেও চলল পিছু পিছু। কক্ষে এসে সরাসরি বিছানায় গিয়ে শুয়ে পড়ল হুমায়রা। সেদিকে এক পল তাকিয়ে নিঃশব্দে ওয়াশরুমে ঢুকে গেল কৃষাণ। ভেজা শার্ট প্যান্ট পাল্টে নিজেও এসে শুয়ে পড়ল। পিনপতন নীরবতা বহমান কক্ষ জুড়ে। তখন ফোনটা হাতের কাছে ছিল না। আর আমার ফোন তো সবসময় সাইলেন্ট থাকে জানিস, সেজন্য কল মেসেজ দেখিনি। আকস্মাৎ নীরবতা চিরে কানে ভেসে আসলো কৃষাণের পুরুষালী কণ্ঠের স্বীকারোক্তি। উত্তরে হুমায়রার তরফ থেকে কোনোরূপ প্রতিক্রিয়া মিলল না। ফের শোনা গেল একই স্বর, কারেন্ট কখন গিয়েছিল? ফোনে ফ্ল্যাশ জ্বালিয়ে রাখলেই তো এতটা ভয় পেতি না। আমি অন্ধকারে ভয় পাই না।
এর আগেও এমন পরিস্থিতিতে একাই ছাদে ছিলাম। কৃষাণের স্মরণে এলো সেই রাতের কথা। বুঝতে পারলো মেয়েটার ভয়ে কাঁদেনি, অন্য কারণে কেঁদেছে। তৎক্ষণাৎ প্রশ্ন ছুড়ল, তাহলে চোখ মুখের এই অবস্থা কেন? কেউ কিছু বলেছে? না। তাহলে কথা বলছিস না কেন? এবারও নিরুত্তর রইল হুমায়রা। মেয়েটার এমন নীরবতা মোটেও সহ্য হচ্ছে না কৃষাণের। সে হুট করেই পেছন থেকে কোমর জড়িয়ে ধরল। পরপর হ্যাচকা টানে হুমায়রা ছোট্ট দেহটাকে নিজের দিক ফিরালো। মুহূর্তেই দুজনের মধ্যবর্তী দূরত্ব ঘুচে গেল। ব্যাপারটা বোধহয় পছন্দ হলো না হুমায়রার। সে নিজেকে ছাড়ানোর চেষ্টা চালিয়ে শান্ত কণ্ঠে বলে উঠল, ছাড়ুন আমায়। তার প্রতিক্রিয়া দেখে কপাল কুঁচকে গেল কৃষাণের। গম্ভীর আওয়াজে শুধালো, কি হয়েছে? কিছু না, ছাড়ুন আমায়। তাহলে এমন করছিস কেন? আর চোখ মুখেরই বা এমন অবস্থা কেন? কিছু হয়নি আমার, আর হলেই বা আপনার কি? কে হই আমি আপনার? বাক্য শেষ করতে পারল না। এর আগে কৃষাণের ঠান্ডা হাত মেয়েটার ঘাড় চেপে ধরল। বলিষ্ঠ হাতে কিছুটা শক্তি প্রয়োগ করে তার ছোট মুখটা একেবারে কাছাকাছি নিয়ে এলো। এতটা কাছাকাছি যে শ্বাস প্রশ্বাসের বাড়িতে হুমায়রার জবান আপনা আপনি বন্ধ হয়ে গেল। তখনই হৃদয়ের ঝড় তুলল মানুষটার অদ্ভুত স্বর, ট্রাস্ট মি, যদি আজকে সিগারেট না খেতাম তাহলে এক্ষুনি তোর দেহের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ তোকে চেনার চিহ্ন এঁকে দিতাম আমি। নিজের দিক তাকালেই বুঝতে পারতি তুই এই কিষাণ মির্জার কে। ক্ষণিকের জন্য গা শুদ্ধ শিউরে উঠল হুমায়রার। নড়াচড়া বন্ধ করে স্তব্ধ হয়ে রইল সে। এর মাঝে কৃষাণ আবারও জিজ্ঞেস করলো, কি হয়েছে? আজ হঠাৎ এত জেদ দেখাচ্ছিস কেন? কারো জেদ সহ্যের অভ্যস্ত নই আমি। পরে রেগে গিয়ে তোকে কষ্ট দিয়ে ফেলবো, কিন্তু তাড়াতাড়ি বল কি হয়েছে। একটু থেমে বলল, কেউ কিছু বলেছে? নাকি আমার কোনো আচরণে কষ্ট পেয়েছিস? না। ছোট উত্তর হুমায়রার। এবারও নাসূচক শব্দে মেজাজ খারাপ হলো কৃষাণের। কপালের রগ ফুলে উঠল নিমিষেই। রাগ চরম পর্যায়ে পৌঁছাচ্ছে। বুঝতেই কপালে কপাল ঠেকিয়ে দিল সে। শ্বাস নিয়ে নিজেকে দামানোর চেষ্টা করে অত্যাধিক শান্ত গলায় বলল, শুন হুজুরনি, আমি জানি আমি অগোছালো, আমার অনুভূতিগুলোও অগোছালো। জানি না কি নিয়ে অভিমান করেছিস বা কিভাবে তোর অভিমান ভাঙবো। শুধু এইটুকুনি জানি তোর নীরবতা এই হৃদয়টাতে জ্বালানো সৃষ্টি করে। সহ্য হয় না একদম। খানিক থেমে ফের কাতর কণ্ঠে বললে উঠল, এই হুজুরনি, কথা বলবি না? আপনি কি এখনো আমায় বউ হিসেবে মানেন না? এতক্ষণে এসে মুখ খুলল হুমায়রা। অপ্রত্যাশিত প্রশ্নটা শুনে ভুরু উঁচু হলো কৃষাণের। বলল, না মানলে এভাবে আমার বুকে থেকে আমার সাথে জেদ দেখাতে পারতি? তাহলে তখন ওই আন্টিকে আমার পরিচয় জিজ্ঞেস করাতে যে বললেন ইকরার বান্ধবী। হোঁচট খাওয়ার মতো দৃষ্টি নিক্ষেপ করলো কৃষাণ। ভীষণ অবাক হলো। হুমায়রা যে এই ব্যাপারে নিয়ে রাগ করবে তা কল্পনাতেও আসেনি। তার মতো নেশাখোর বখাটের বউয়ের পরিচয় না পেয়ে এত অভিমান এই মেয়ের। দু হাতে চাপ প্রয়োগ করে স্ত্রীর ললাটে দেহখানা এবার নিজের উপর নিয়ে এলো কৃষাণ। হুমায়রার পুরো শরীর ভার তখন তার উপর। আবছা আলোয় রমণীর ফোলা ফোলা মুখ পানে তাকিয়ে সে বিকৃত কণ্ঠে বলল, এই নেশাখোর বিড়িখোর বখাটে ছেলেটার বউয়ের স্বীকৃতি পাওয়া এত ইচ্ছে তোর? মানুষ যখন তোকে নেশাখোরের বউ বলবে তখন? মানুষের বলাই কি? সত্য তো এটাই, আমি আপনার স্ত্রী আর আপনি আমার স্বামী। শেষ দিকে এসে থেমে গেল মেয়েটা। ঠোঁট চেপে হাসল কৃষাণ। পরক্ষণেই হুমায়রার অসম্পূর্ণ বাক্যটা পূর্ণতা দিতে তার কানের কাছে মুখ নিয়ে নেশা তোর কণ্ঠে ফিসফিস করে উচ্চারণ করলো, বউ, আমার বউ, এই কিষাণ মির্জার বউ, বখাটে কৃষাণের একমাত্র আদুরে বউ, বউ বউ বউ। অদ্ভুত ভালো লাগার অনুভূতিতে ক্লান্ত আখি যুগল নিভে এলো হুমায়রার। আবেশে মুখ গুজে দিল মানুষটার চওড়া বুকে। ভিতরে তখন তোলপাড়, তবে উপরে একেবারে স্থির হয়ে আছে সে। কিষাণের আলগা হাত এবার শক্ত হলো। শক্তপোক্ত এক বন্ধনে জড়িয়ে নিল স্ত্রীর অনড় দেহটাকে। পরপর দুজনেই পাড়ি জমালো ঘুমের দেশে। চলবে